জুলাই মাস 31 হলেও এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃবৃন্দ জুলাই মাসকেই শোকের মাস হিসাবে ঘোষণা করেছে। ফলে আমাদের চূড়ান্ত বিজয় যেহেতু হয়েছে 5ই আগস্ট, ফলে আমরা সেটিকে জুলাইয়ের সাথেই অন্তর্ভুক্ত করতে চাই এবং এই জন্যই আমরা বলতে চাই 36শে জুলাই আমরা স্বৈরাচার মানিক শ্রেণীর যে দালাল সরকার এখানে ছিল সেই সরকারকে উচ্ছেদ করার প্রাথমিক কাজ আমরা সম্পন্ন করেছি। সেই প্রেক্ষিতে ছাত্র জনতার সেই আন্দোলনে সফল পরিণতি দেওয়ার জন্য সবচেয়ে বেশি যারা জীবন দান করেছে সেই শ্রমজীবী মানুষের যারা শহীদ হয়েছেন, তাদের যে দাবি, তাদের যে ন্যায্য ক্ষতিপূরণ এবং তাদের যে বিচার, সেই বিচারের দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক কর্মচারী আন্দোলন যে পরিবার সমাবেশের আয়োজন করেছে, সেই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় প্রবীণ নেতা আব্দুল কাদের ভাই এখানে আছেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্যতম নেতা, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা কাজী রুহুল আমিন, কেন্দ্রীয় সহসভাপতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্যতম নেতা হাফিজুল ইসলাম এখানে আছেন। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রিক্সা ব্যাটারি রিক্সা ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সংগ্রামী আহ্বায়ক খালেদুজ্জামান লিপন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সেক্টর ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সভাপতি, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা ইদ্রিস আলী এখানে রয়েছেন। রিয়েলিং ইন্ডাস্ট্রিয়াল মিল শ্রমিক ফ্রন্টের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী অর্থ সম্পাদক আবেদন খান বিপ্লব সহ আপনারা যারা আছেন সবাইকেই জাতীয় শ্রমিক কর্মচারী আন্দোলন এবং আমার সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের সংগ্রামের আজকের এই কর্মসূচি যে দাবি, সেই দাবি নেতৃবৃন্দ আপনাদের সামনে বলেছেন, ব্যানারে লেখা আছে। আমি তার সাথে সংশ্লিষ্ট করে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে গণ অভ্যুত্থান হয়েছে, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ, আর প্রধান সংগ্রামের ভূমিকা পালন করেছে বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষ। এই আন্দোলনে কোন মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির অংশগ্রহণ ছিল না। এই আন্দোলনে কোন এতিমদের নিয়ে ব্যবসা করার যারা রয়েছেন তারা অংশগ্রহণ ছিল না। আমরা এই অভ্যুত্থানের পরে যে নতুন সরকার গঠন হয়েছে, সেই সরকার যেহেতু এদেশের সাধারণ মানুষের বৈষম্য নিরসনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধারণ করার কথা, তাহলে বাংলাদেশের শ্রমজীবী মানুষের সংখ্যা 7,35,00,000, আর এই শ্রমজীবী মানুষের পরিবারের সদস্য সংখ্যা যদি ধরা হয় তাহলে এটি 12 কোটির বেশি। তারা বাংলাদেশের যদি একটি বৈষম্যহীন এবং গণতান্ত্রিক সমাজের কথা বলা হয়, কোনোভাবেই এই শ্রমজীবী মানুষের প্রতিনিধি ছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন হতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখলাম যে সরকার গঠন হয়েছে সেখানে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির প্রতিনিধি রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষ, বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে কোন প্রতিনিধি সেই সরকারে নেই। কোন প্রতিনিধিকে এই সরকার গঠন প্রক্রিয়ায় আলোচনায় ডাকা আহ্বান করা হয় নাই। তাদের সংখ্যাগরিষ্ঠ যারা জীবন দিয়েছে তাদেরকে আপনি প্রথমেই উপেক্ষা করেছেন এবং যার মধ্যে দিয়ে এই গণ অভ্যুত্থানের প্রকৃত যে চেতনা, সেই চেতনার বুকে আপনারা লাথি মেরেছেন। আমরা সেই কথাটি স্মরণ করতে চাই। তারপরেও আপনি প্রধান উপদেষ্টা মাননীয় আপনার উদ্বোধনী বক্তব্যে যে কথাটি বলেছেন যে এই যে স্বাধীনতা,
এই স্বাধীনতার স্বাদ আপনি প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে চান। আপনি বলেছেন বাক স্বাধীনতা নিশ্চিত করার কথা, সেই প্রেক্ষিতে আমরা প্রত্যাশা ব্যক্ত করতে চাই। এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দেখেছি রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে ওই স্বৈরাচার দুর্নীতিবাদ সরকার তাদের স্বৈর শাসনকে বাধামুক্ত করার জন্য যেভাবে জনগণের বিরুদ্ধে গণশক্তি শত্রুর অবস্থানে বার করিয়েছিল, একই অবস্থায় গত 15 বছর যাবৎ বাংলাদেশের শ্রমিক শ্রেণী, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা, বাংলাদেশের হোটেল শ্রমিকরা, বাংলাদেশের দোকান কর্মচারী, বাংলাদেশের হকাররা, বাংলাদেশের রিক্সা চালকরা, এই লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমজীবী মানুষ, তাদের উপর নিপীড়ন চালিয়েছে রাষ্ট্রের শিল্প পুলিশ নামক তথাকথিত যে মালিক শ্রেণীর যে ভাড়াটিয়া বাহিনী। রাষ্ট্রের যে শ্রম আইন রয়েছে, সেই আইনকে বাস্তবায়নের কোনো দায়িত্ব পালন না করে অবৈধ সম্পদের পাহাড় গড়ার প্রতিযোগিতায় ছিল ওই কলকারখানা পরিদর্শন পরিদপ্তর নামক প্রতিষ্ঠান, ওই শ্রম দপ্তর নামক প্রতিষ্ঠান, যারা বাংলাদেশের শ্রমিকদের আইএলও কনভেনশন 87 এবং 90 অনুসারে সংগঠিত হওয়ার যে অধিকার ছিল, সেই অধিকারকে সংকুচিত করেছে। মালিকদের যে দালাল ইউনিয়ন চর্চার যে সুযোগ, সেই সুযোগ করেছিল। ফলে আজকে রাষ্ট্রের সংস্কারের যে কথা বলছেন, সেই রাষ্ট্রের সংস্কার করতে হলে এই পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এই কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তর, শ্রম দপ্তর সহ শ্রমিকদের উপর নিপীড়নকারী, শ্রমিকের নামে শ্রমিকের উপর নিপীড়নকারী, মালিকদের ভাড়াটিয়া হিসেবে দায়িত্ব পালনকারী যে প্রতিষ্ঠান সমূহ রয়েছে, এইগুলো সংস্কার করতে হবে। এদেশের শ্রমিকরা বিদ্যমান যে শ্রম আইন, সেই শ্রম আইনকে সংস্কার করার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। তার একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি করছে এবং বলছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিদ্যমান শ্রম আইনে কোনো সুরক্ষা পায় না। ফলে আমরা এই শ্রম আইনকে পরিবর্তন করে একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের জন্য যে দাবি, সেই দাবিও আজকের এই জায়গা থেকে, এই সমাবেশ থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বন্ধুরা, আমরা বলতে চাই, নিশ্চয়ই এই সরকার যে প্রতিশ্রুতি করেছেন, আমরা প্রত্যাশা করি সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবেন। বাংলাদেশের হালকা যানবাহন চালক, বাংলাদেশের পর্যটন শ্রমিক, হোটেল শ্রমিক, দিনমজুর সহ প্রত্যেকেই যেন এই শ্রম আইনের সুরক্ষা পায় তার ব্যবস্থা করবেন। প্রত্যেক পুলিশ সহ প্রত্যেক শ্রমজীবী মানুষ, তাদের জন্য যে ট্রেড ইউনিয়নের অধিকার, সেই ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে। প্রত্যেকটি কাঠামো, নীতি নির্ধারণী যে কাঠামো রয়েছে, সেই কাঠামোতে শ্রমজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আর এই প্রতিনিধিত্ব নির্বাচনের যে প্রক্রিয়া, এটা রাষ্ট্র কর্তৃক সরকারের প্রভাবিত সংগঠনের শ্রমিক নেতৃত্ব নয়, এটা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত নেতৃত্ব, তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। সেখানে একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার দাবি আমরা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আজকের এই সমাবেশে আমি এই ব্যানারে যে দাবিগুলো রয়েছে, সেখানে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আপনারা জানেন, সর্বশেষ যে 3 দিনের লড়াই, সেই লড়াইয়ের আগ দিয়েই 328 জনের মৃত্যু দিয়েছিল প্রথম আলো। আমরা বাস্তবে যে রিপোর্ট পেয়েছি, সেই সংখ্যা আরো বেশি হতে পারে। সেই সংখ্যাগুলোর মধ্যেও যারা মৃত্যুবরণ করেছিলেন, আমরা শুনেছি তার মধ্যে শতাধিক শ্রমজীবী মানুষকে ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবার সেখানে গিয়ে লাশ দাফন করেছে। এই সকল নিহত মানুষদের, তারা যে এই নিপীড়নে, এই আন্দোলনে নিহত হয়েছে, তার কোনো প্রমাণ কিন্তু সেখানে থাকলো না। আমরা জানি, গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থার যে প্রশাসন, সেই প্রশাসন ভেঙে যাওয়ার পরে আজকে এই মর্গগুলিতে শত শত মানুষের লাশ পড়ে থাকার কারণে অনেক পরিবার বিরক্ত হয়ে, অধৈর্য হারা হয়ে, তারা তাদের যে স্বজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যে দাফন করছেন। ফলে সেই শ্রমজীবী মানুষদের হিসাব সংরক্ষণ নেই। ফলে আমরা এই সরকারকে দাবি কাছে বলতে চাই, আপনারা এই মানুষদের, শত শত মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকারে এসেছেন। ফলে এখানে
প্রত্যেকটি নিহত মানুষের পরিবার, প্রত্যেকটি আহত মানুষের তাদের যে আত্মকান্না সেটিকে নিবারণ করার সর্বপ্রথম আপনাদের দায়িত্ব এবং আপনাদের প্রতিশ্রুতি হওয়া দরকার। ফলে অনুসন্ধানমূলক ভাবে প্রত্যেকটি পাড়ায় পাড়া থেকে তথ্য সংগ্রহের মধ্যে দিয়ে এই নিহত এবং আহতদের তালিকা করতে হবে এবং তাদের ওই আমরা দেখেছি কুমিল্লার কান্না, আমরা দেখেছি ওই স্বৈরাচারী সরকারের যে প্রধানমন্ত্রী তিনি কিছু 34 জন শ্রমিক পরিবারকে নামমাত্র কয়েক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল। আমরা বলছি অনুদান নয়, শ্রম আইনের ক্ষতিপূরণের ধারা পরিবর্তন করতে হবে। আইএলও কনভেনশন 121 অনুসরণ করে এই ক্ষতিপূরণের ধারা পরিবর্তন করার পাশাপাশি এই শ্রমজীবী মানুষদের ওই আইএলও কনভেনশন 121 অনুসারেই তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আমরা একই সাথে আজকে এই সমাবেশে যারা উপস্থিত রয়েছেন জাতীয় শ্রমিক কর্মচারী আন্দোলন এর সাথে যুক্ত যে সংগঠনগুলো রয়েছেন এই সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা পাড়ায় পাড়ায় এই গণ আন্দোলনের বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, যেটি আমাদের স্বপ্ন, সেই স্বপ্নের আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের প্রত্যেকের পাশে দাঁড়াবেন, তাতে তথ্য সংগ্রহ করবেন এবং কেন্দ্রে আমাদেরকে জানাবেন। আমরা সর্বোচ্চ ভাবে আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এই বন্ধুদের পাশে থাকার জন্য চেষ্টা করব। অধিকার আদায়ের লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব। আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমার সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং জাতীয় শ্রমিক কর্মচারী আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনের যে স্বপ্ন নিয়ে আজকের এই লড়াই শুরু হয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আরো দৃঢ়তর তীব্রতর লড়াই করতে হবে, যেটা কাজী রুহুল আমিন আমার আগে বলে গেছেন। সেই লড়াইয়ের প্রস্তুতি নিয়ে আর আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে এক হও, মেহনতি মানুষের জয় অনিবার্য।